জয় বাংলা। আজ বাংলা পক্ষ কলকাতা জেলা তরফ থেকে আচার্য প্রফুল্লচন্দ্র মহাশয়ের 163তম জন্মদিন উপলক্ষে আমরা এসেছি ওনারই কিছু মূল্যবান বক্তব্য আপনাদের সকলের সামনে তুলে ধরতে। আজকে আমাদের এই ফেসবুক লাইভে উপস্থিত রয়েছেন বাংলা পক্ষ শীর্ষ পরিষদ অরিন্দম চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষ কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেরা। আমি জয় প্রথমেই বাংলা। আসবো বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়ের কাছে। আমাদের অতি প্রিয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 100 বছর আগের যেই বক্তব্য উনি রেখে গেছে বাঙালি জাতির সম্পর্কে, সেই সম্বন্ধে কিছু কথা তুলে ধরতে। অরিন্দম। আজকে যে লাইভ, যেটা একটু টেকনিক্যাল কারণে দেরি করে শুরু করতে বাধ্য হলাম আমরা, আজকের যে এই লাইভ, আমরা আমাদের কোনো বক্তব্য এই লাইভে রাখবো না। এটা হচ্ছে এই লাইভের বিশেষত্ব। আজকে আমরা কতগুলো কোটেশন পড়বো, শুধুমাত্র কয়েকটা কোটেশন আমরা পড়বো, আমি এবং কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেরা। এখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা বিভিন্ন প্রবন্ধে, বিভিন্ন বইতে, সেখান থেকে তুলে কতগুলো কোটেশন পড়বো। আমরা শুধু এই কোটেশন পড়ার মাধ্যমেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে স্মরণ করব এই লাইভে। আপনারা জানেন আজকে সকালে বেঙ্গল কেমিক্যালসে আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যে মূর্তি আছে সেখানে মাল্যদান করেছি এবং সেখানে একটি কর্মসূচি পালন করেছি। আর আজকের লাইভে আমরা শুধুমাত্র তার উক্তিগুলো পড়বো এবং তার সঙ্গে এই উক্তি সম্পর্কে দু একটা কথা বলবো। এখানে আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, কোন বইতে আপনারা এই উক্তিগুলো পাবেন, কোন কোন বইতে আপনারা এই উক্তিগুলো পাবেন, কোন প্রবন্ধগুলি আপনাদের পড়লে এই উক্তিগুলোকে আপনারা খুঁজে পাবেন, বা অবশ্যই প্রত্যেকটি বাঙালির আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কোন কোন লেখা পড়া দরকার, সেগুলো আমরা বলতে থাকবো। অর্থাৎ লাইভটাকে দেখতে থাকুন এবং দেখুন আজ থেকে প্রায় 100 বছর আগে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি বলেছিলেন। একজন বিজ্ঞানী, একজন দার্শনিক, একজন স্বাধীনতা সংগ্রামী এবং একজন ব্যবসায়ী, তার যে সেই দৃষ্টিকোণ, যাকে আজকে আমরা দাঁড়িয়ে বলছি দূরদৃষ্টি, সেই দূরদৃষ্টির কথাই আমরা তুলে ধরবো। আমি প্রথমে সৌম্য বেরা, বাংলা পক্ষ কলকাতা জেলার সম্পাদককে আমি অনুরোধ করব যে সে প্রথম আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যে উক্তি সেটা পড়া শুরু করুক। একটা সৌম্য পড়বে, একটা আমি পড়বো, এইভাবে আমরা বিষয়টাকে এগোবো। আর এই যাত্রাপথের অ্যাঙ্কার হয়ে থাকবে, এই যাত্রাপথটাকে ধরে রাখবে সুরজিৎ সেনগুপ্ত, বাংলা পক্ষ কলকাতা জেলার জেলা কমিটির সদস্য। তাহলে শুরু করি আমরা। সৌম্য। জয় বাংলা। আজকে আমাদের বিশেষ দিন। বাংলা পক্ষ যে আদর্শ নিয়ে চলে, এই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিটা বাণী মেনে চলেন এবং যেরকম আমাদের শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম দা এক্ষুনি বললেন যে তার কিছু উক্তি বেশ কিছু গ্রন্থ বা প্রবন্ধ থেকে আমরা একটি একটি করে তুলে ধরব। এবং লক্ষ্য করার বিষয়, আপনারা প্রত্যেককে খেয়াল করবেন যে এই উক্তিগুলো তিনি 100 বছর আগে বলে গেছেন, বর্তমানে মানে আজকের দিনেও প্রতিটি কথা তার অক্ষরে অক্ষরে সত্য। আমি প্রথম উক্তিটা আমার তরফ থেকে যেটা শুরু করছি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি উক্তি। এখন বোম্বে ও কলকাতা একবার তুলনা করে দেখুন। বোম্বের ধন বোম্বাইবাসীর, কিন্তু কলকাতার অর্থ সম্পত্তি বাঙালির নয়, ইংরেজ, মারোয়াড়ি, ভাটিয়া বা দিল্লিওয়ালা মুসলমানের। তিনি 100 বছর আগে বলে গেছেন যে, তখনকার কথা বলছেন, বোম্বে ও কলকাতা তুলনা করে দেখুন, বোম্বের যে সম্পত্তি তা বোম্বাইবাসীর, কিন্তু কলকাতার কোনো সম্পত্তি বাঙালির নয়, সেটা সেই তৎকালীন সময়ে ইংরেজ, মারোয়াড়ি, ভাটিয়া বা দিল্লিওয়ালা মুসলমানের। এখানে ধর্মীয় বিভেদের কোনো প্রশ্ন নেই। উনি পরিষ্কার বলে গেছেন দিল্লিওয়ালা মুসলমান, অর্থাৎ হিন্দি উর্দু ভাষী যে মুসলমান, সে হিন্দু হোক, এই যে মারোয়াড়ি, এরা তো নিশ্চয়ই মুসলমানের
এরা নয় ধর্মীয়, ধর্মীয় ভাবে তারা হতে পারে, কিন্তু দিল্লিওয়ালা বাঙালি মুসলিমের কথা কিন্তু বলেনি, এটা স্পষ্ট করে বোঝার দরকার। আমি অরিন্দম দাকে বলবো যে পরবর্তী উক্তিটা তার পড়তে। পরবর্তী যে উক্তি এবং আমি যে কোটেশনটাকে বেছেছি সেটা দেখুন, তাতে লিখছে বাঙালি যুবকদের নিয়ে তিনি লিখছেন, বাঙালি যুবকরা যেসব ছোটখাটো ব্যবসা করিয়াছিল কমা তাহা একেবারে উঠিয়া গিয়াছে। কেন উঠিয়া গিয়াছে সেটাও লিখছে। মারোয়ারি প্রতিযোগীরা অত্যন্ত কম দরে মাল বিক্রয় করিয়া ওইসব বাঙালি ব্যবসায়ীর আর্থিক ধ্বংস সাধন করছে। এটা আমাদের দ্বিতীয় উক্তি। আমি একটু আরেকবার পড়তে চাই। বাঙালি যুবকরা যেসব ছোটখাটো ব্যবসা করছিল, বাঙালির হাতে পুঁজি কম, সেই সময় থেকেই পুঁজি কম, কারণ বাঙালি তখন স্বাধীনতা আন্দোলন করছে, তার মধ্যেও যে ব্যবসা হচ্ছে সেই ব্যবসা বলছে তাহা একেবারে উঠিয়া গিয়াছে। উঠিয়া গিয়াছে কেন? মারোয়ারি প্রতিযোগীরা অত্যন্ত কম দরে মাল বিক্রয় করিয়া ওই ব্যবসায়ীদের আর্থিক ধ্বংস সাধন করছে। এটাকে এইভাবে যদি আমরা দেখি যে মারোয়ারি সিন্ডিকেট তখন থেকেই বাঙালি ছোট পুঁজির ব্যবসায়ী যারা খুব স্বাভাবিকভাবে এখানে ব্যবসা করবে তাদেরকে কিন্তু তাদের যে সিন্ডিকেট তাদের যে পুঁজির বলে ধ্বংস করছে। কিন্তু কেউ বলতে পারে আসলে এটা তো ব্যবসার নিয়ম, কিন্তু ওই যে মারোয়ারি পুঁজি, এটা কিন্তু আমরা বলছি না এই যে মারোয়ারিরা ধ্বংস করছে, প্রতিযোগীরা কম দামে, এটা কিন্তু সবই বলছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এখানে একটি শব্দ বাক্য আমাদের নেই। এই যে পুঁজি এসে তারা তো অন্য জায়গায় থাকার কথা ছিল, তাদের রাজ্যে ব্যবস্থা করার কথা ছিল, তাদের রাজ্যে ব্যবসা করার কথা ছিল, তারা এখানে এসে ব্যবসা করছেন এবং এখানের পুঁজিকে তারা গ্রাস করছে, অর্থাৎ সেই সময়। আর এখন অবস্থাটা কি? এখন আর পুঁজি গ্রাস করার ব্যাপার নেই, সম্পূর্ণ খাওয়া হয়ে গেছে পুঁজি। এবং আজকে পুরো যে পাইকারি ব্যবসা, বড় বড় শপিং মলে যে দোকান, যে ফুটপাতের ছোট ছোট দোকান, সমস্ত কিছুই কিন্তু বহিরাগতদের হাতে। আমাদের তো মানে আজকে যদি আমরা যে কথাগুলো বলেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় সেগুলো যদি আজকে আমরা বলি আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়ে যাবে, কিন্তু প্রফুল্লচন্দ্র রায়ের বিরুদ্ধে তো আর মামলা মোকদ্দমা করা সম্ভব নয়, কারণ তিনি এই পৃথিবীতে আর নেই। ফলত আমরা তার কোটেশন গুলো শুধুমাত্র পাঠ করে আপনাদের শোনাচ্ছি, সবই তার কথা, সেই কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এই যে কথা, এটা কিন্তু বাংলার পুঁজিকে ধ্বংস সাধন করার প্রক্রিয়া সেই দিনকেই আজ থেকে 100 বছর আগে কিন্তু দেখতে পেয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আজকে বাস্তবতা তিনি যেটা দেখেছিলেন তার দূরদৃষ্টি যে সঠিক ছিল, তার দৃষ্টিকোণ যে সঠিক ছিল, সেটা আমরা অনুভব করতে পারছি। যারা এই লাইভ দেখছেন তারা বিচার করবেন তারা কি অনুভব করছেন। আমরা শুধু আজকে ইনভাইটেড কমার মধ্যে থাকা শব্দগুলো বলবো, আমাদের কথা নয়, সবই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা। সৌম্য, অনেক ধন্যবাদ অরিন্দম দাকে। আমি একটু বলে নিচ্ছি, যারা দেখছেন দর্শক যারা, তাদেরকে বারে বারে এখানে আপনারা নিশ্চয়ই শুনছেন যে অরিন্দম দা বারবার এটা মেনশন করছে যে এটা কিন্তু বাংলা পক্ষ বলছে না, কিংবা অরিন্দম দা বা সৌম্য দা কিংবা আমি নিজে বলছি না। এই উক্তিগুলো 100 বছর আগে আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহাশয় বলে গিয়েছেন, আমরা কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। বারবার আবার জানাচ্ছি, এই উক্তিগুলো আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহাশয়, যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমি সৌম্যদার কাছে আবার আসবো। সৌম্যদা, আমি পরবর্তী উক্তি আসছি। উনি বলেছেন, আসামির জন্য আসাম, বিহারির জন্য বিহার ইত্যাদি রোল ব্র্যাকেটে প্রায় মানে কান্না উঠিয়াছে, কিন্তু বাংলার ধন সকলেই লুটিতেছে। বাংলার সকল দরজা খোলা, সকল প্রদেশের লোকই বাংলায় আসিয়া ধন লুট করিতেছে। হতভাগ্য বাঙালি
সবই চক্ষে দেখিতেছে, কিন্তু প্রতিকারের কোনো পথ খুঁজিয়া পাইতেছে না। আমি আরেকবার বলছি, আসামির জন্য আসাম, বিহারীর জন্য বিহার ইত্যাদি রোল উঠিয়াছে, কিন্তু বাংলার ধন সকলেই লুটিতেছে। বাংলার সকল দরজা খোলা, সকল প্রদেশের লোকই বাংলায় আসিয়া ধন লুট করিতেছে। হতভাগ্য বাঙালি সবই চক্ষে দেখিতেছে, কিন্তু প্রতিকারের কোনো পথ খুঁজিয়া পাইতেছে না। অর্থাৎ উনি কি বলে গেছেন পরিষ্কার একদম, এতে ব্যাখ্যা করার মতো কিছু নেই। যারা শুনছেন তারা পরিষ্কারই বুঝলেন যে আসামিরা কিন্তু আসামিদের জন্য আসাম তারা বলেছে, বিহারির জন্য বিহার, কিন্তু বাংলা সবার। এটা যদি ছোট করে একটু ব্যাখ্যা করি আমাদের নিজেদের ভাষায়, তাহলে বাংলা সবার। সেটা আমরা প্রায়শই দেখে থাকি বা আমরা বলে থাকি, অনেকেই বলে থাকেন বাংলা ধর্মশালা। বাংলাকে ধর্মশালা এই ঠিক এই কারণগুলোতেই বলা হয়। বাংলাতে এসে সকলেই কিন্তু লুটছে, ব্যবসা করছে, চাকরি করছে, কিন্তু দিনের শেষে তারা কি বলছে, বঙ্গাল মে কুছ নেই। এই যে চিন্তা ভাবনা যারা হিন্দি ভাষী, মারোয়াড়ি, বিহার বা অন্যান্য প্রদেশের, তাদের যে এই ধারণা বাঙালির মাথায় একের পর এক হাতুড়ি মারার মতো মাথায় মেরে মেরে ঢোকানো হয়েছে। এবং এখানে কোথাও একটা সেলফ কনফিডেন্স বাঙালি হারিয়েছে। হারানোর কারণ একটাই, যে তারা বারবার মাথার ভেতরে হাতুড়ি মেরে এই মিথ্যা অপবাদগুলোকে ঢুকিয়েছে, মিথ্যা কথাগুলোকে ঢুকিয়েছে। আপনার মাথায় যদি দিনের পর দিন বারবার বলা হয় বাঙালির দ্বারা কিছু হবে না, বাঙালি কিছু পারে না, ছোট বাচ্চা ঘরের শিশুকে আপনি যদি রোজ বলতে থাকেন তোর দ্বারা কিছু হবে না, তুই কিচ্ছু পারবি না, সেই বাচ্চাটার সেলফ কনফিডেন্স আমরা যাকে বলি তার কি তৈরি হবে। এবং এইগুলো থেকে বাঙালি প্রতিকারের পথ খুঁজে পাচ্ছে না। প্রতিকারের পথ অবশ্যই আছে, সেই প্রতিকার করতে গেলে বাঙালিকে একজোট হতে হবে। আমি পরবর্তী উক্তির জন্য অরিন্দম দাকে বলতে। পরবর্তী উক্তিতে আমি কোনো ব্যাখ্যা দেব না, আমি শুধু উক্তিটা পড়ব, যেটা বোঝার আপনারা বুঝে নেবেন। ইনভাইটেড কমা, মারোয়াড়িরা নামে কলকাতার অধিবাসী হইলেও, মারোয়াড়িরা নামে কলকাতার অধিবাসী হইলেও তাহারা বাংলার স্বার্থের বিরোধী, কমা, এক কথায় এইসব অবাঙালি অধিবাসীদের ব্যবসার স্বার্থ ছাড়া, এক কথায় এইসব অবাঙালি অধিবাসীদের ব্যবসার স্বার্থ ছাড়া বাংলার সঙ্গে আর কোনো সম্বন্ধ নাই। সৌম, পরের উক্তি। আমি এর কোনো ব্যাখ্যায় গেলাম না, খুব পরিষ্কার। উনি যেগুলো আসলে লিখে গেছেন কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না, একদম স্পষ্ট ভাষায় লিখে গেছেন। আমিও যে উক্তিটা এখন ওনার করছি সেটাও ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না, সবাই একদম এই সাধারণ ভাষাগুলো বুঝতে পারছেন। কলিকাতার ইনভার্টেড কমার মধ্যে কলিকাতার অধিকাংশ ধনী ব্যবসায়ী বিকানিরের, বিকানির কোথায়? রাজস্থান। কলিকাতার অধিকাংশ ধনী ব্যবসায়ী বিকানিরের লোক, তাহারা বিকানিরেই নিজেদের ঐশ্বর্য লইয়া যায়, কিন্তু এই ঐশ্বর্য হইতে তাহাদের বাসভূমি বাংলার কোনো উপকার হয় না। অর্থাৎ খুব পরিষ্কার, বাসভূমি বলছে কলকাতায়, সম্পদ কোথায় নিয়ে যায়? বিকানির। বোঝা গেল? বাসভূমি কলকাতা, বাসভূমি তাদের বাসভূমি বাংলার কোনো উপকার হয় না। সে তার নিজের খাদ্যদ্রব্য আটা ডাল ঘি প্রভৃতি নিজের দেশ হইতে লইয়া আসে, মানে ব্যবসাটা সেখানেই দিয়ে আসে। তাহার ভৃত্যরাও হিন্দুস্তানি এবং নিরামিষ ভোজী বলিয়া তাহারা মুরগি ডিম মাছ প্রভৃতিও কেনে না। আমরা ইদানিং কি দেখতে পাই নবমীর দিনে কলকাতার মধ্যে, বাংলার মধ্যে বিভিন্ন আবাসনে, যে নবমীর দিনে আমিষ চলবে না। চারটে বাঙালি যদি পরিবার থাকে, 10টা পরিবার বা 6টা 8টা পরিবারের মধ্যে একটা আবাসনে, সেখানে ওই 2টো 3টে বা 4টে ওই বহিরাগতরা, তারা বলছে, যারা নিরামিষ ভোজী, এখানে স্পষ্ট বলা আছে, তারা বলছে যে নবমীর দিনে মাছ মাংস আমিষ চলবে না।
সুতরাং এই জিনিস আজকের নয়, তখন থেকে ওরা চাপিয়ে আসছে। পরবর্তী উক্তিকে আমি অরিন্দমদাকে বলতে বলবো। কথাগুলো যদি চেনা লাগে, দায় আমাদের নয়। লিখেছেন, বলেছেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। এটারও কোনো ব্যাখ্যায় আমি যাব না। ইনভাইটেড কমা, বাংলা হইতে অবাঙালিদের উপার্জিত প্রত্যেকটি টাকা, বাংলা হইতে অবাঙালিদের উপার্জিত প্রত্যেকটি টাকা বাংলার হতভাগ্য সন্তানদের মুখ হইতে ছিনাইয়া লওয়া খাদ্যের সমান। শুধু আরেকবার পড়ে দেব, বাংলা হইতে অবাঙালিদের উপার্জিত প্রত্যেকটি টাকা বাংলার হতভাগ্য সন্তানদের মুখ হইতে ছিনাইয়া লওয়া খাদ্যের সমান। পরবর্তী উক্তির জন্য সৌম্য, তার আগে বলি যে যারা এই লাইভ দেখছেন তারা অবশ্যই আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের আত্মজীবনী, আত্মচরিত অবশ্যই পড়বেন এবং প্রত্যেকটি বাঙালির ঘরে রাখার মতো একটি বই, প্রজন্মের পর প্রজন্ম বই নিয়ে চলা একটি বই। সৌম্য, আমরা আরো বইয়ের কথা বলবো, আপাতত বললাম আত্মচরিতের কথা। হ্যাঁ, পরবর্তী উক্তি আসছি। বাংলার ইনভার্টেড কমার মধ্যে, বাংলার সম্পদ ক্রমাগত শোষিত হইতেছে, উহা বিদেশিরাই করুক আর অবাঙালিরাই করুক, ফল সমান। খুব স্বাভাবিক। বাংলার সম্পদ ক্রমাগত শোষিত হইতেছে, উহা বিদেশিরাই করুক, অর্থাৎ উনি যেখানে বলতে চেয়েছেন হয়তো ব্রিটিশ বা অন্যান্য রাষ্ট্রের লোক, আর অবাঙালিরাই করুক, অর্থাৎ এই বাংলার যারা নয়, বাঙালি নয়, অবাঙালিরাই করুক, ফল বাঙালিদের জন্য সমান, একই। বাঙালি কিছু পাবে না তার থেকে। আমি পরবর্তী উক্তিতে অরিন্দমদাকে বলতে বলবো। আমি আমি একটু আগে সমুদার কাছে আসছি, অরিন্দমদা মাফ করো। সমুদা, তোমার আগের যেই কথাটা ছিল যে বাংলায় যেসব আবাসনগুলো যেখানে নাকি মানে ভেজ চলবে, নন ভেজ চলবে না, সেই আবাসন থেকে আজকাল কিন্তু অনেক সেক্টর 5 বা আমাদের নিউ টাউনে বেশ কিছু কোম্পানি আছে, অর্গানাইজেশন, যেগুলো মারোয়ারি ফার্ম বা বড় বাজারও, সেখানে কিন্তু নন ভেজ খাবারও অ্যালাউ হয় না। এটাও আমাদের কাছে খবর আছে এখন ইদানিং কালে। যাই হোক, আমি পৌঁছবে, সেখানে পরে আসছি। পৌঁছবে, পৌঁছচ্ছে, অবশ্যই পৌঁছবো আমরা, এবং আইনি ব্যবস্থাও নেওয়া একদম হচ্ছে তাদের। একদম। এরপরের এখানে দেখতে পাচ্ছি অরিন্দম দা, আমি তোমার কাছে আসছি। এখানে একজন খুব ভালো একটা কমেন্ট করেছে, দীপক দাস বলে একজন। তিনি লিখেছে, মিথ্যা অপবাদ, বাঙালি খাটতে পারে না, বাঙালি কুড়ে, বাঙালি ব্যবসা করতে পারে না। এই বলার পেছনে অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে বাঙালির বিরুদ্ধে। সত্যিই তাই, আমিও তাই মনে করি। বাঙালির এই বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হয়েছে, এটা একটা খুব বড় ষড়যন্ত্র। অরিন্দম দা, এবার তোমার উক্তির কাছে আবার আসি। বাঙালি কারা, এই প্রশ্নটার মুখোমুখি কিন্তু আমরা বিভিন্ন সময় হই যে বাঙালি বলতে ঠিক কাদের বোঝানো হয়। এলিট বাঙালি, হিন্দু বাঙালি, নাকি যারা বাংলায় কথা বলে নিজেকে বাঙালি বলে তারা? আমরা এবার দেখব আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাঙালি বলতে ঠিক কাদের কথা বোঝাচ্ছেন। আবার ইনভাইটেড কমা শুরু হচ্ছে। অনেকের মনে বাঙালি বলিতে কেবলমাত্র বাংলার ভদ্র, এলিট ও হিন্দু সম্প্রদায়ের কথাই মনে পড়ে। বাংলার ভদ্র ও হিন্দু সম্প্রদায়ের কথাই মনে পড়ে। কিন্তু আমি অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলছেন, কিন্তু আমি এরূপ সংকীর্ণ বাঙালি শব্দের প্রয়োগ করি না। বাঙালি বলিতে আমি কেবল মুসলমান, খ্রিস্টান, চাষি, সকলকে। অরিন্দম দা, তোমাকে একটু থামাচ্ছি, তোমার নেটওয়ার্কটা একটু দেখে নিও, মাঝে মাঝে তোমার আওয়াজটা একটু কেটে যাচ্ছে, হয়তো নেটওয়ার্ক প্রবলেম। আরেকবার যদি বলো তাহলে দর্শকের সুবিধা হয়। অনেকের মনে বাঙালি বলিতে কেবলমাত্র বাংলার ভদ্র ও হিন্দু সম্প্রদায়ের কথাই মনে পড়ে।
কিন্তু আমি এরূপ সংকীর্ণ অর্থে বাঙালি শব্দের প্রয়োগ করি না। বাঙালি বলিতে আমি কেবল হিন্দু সম্প্রদায় বুঝি না, উচ্চশিক্ষিত, অর্ধশিক্ষিত বা নিরক্ষর হিন্দু, মুসলমান, খ্রিস্টান, চাষি ও শ্রমজীবী সকলকেই বুঝি। বেশ। সৌমদা, পরবর্তী বক্তব্য হিসেবে তোমার কাছে আসছি আবার। ইনভার্টেড কমার মধ্যে উনি বলেছেন যে বাংলা অবাঙালির হয়ে গেছে, পূর্ব ও পশ্চিমবঙ্গের মারোয়াড়ি পাট, তিসি অর্থাৎ তিল, সরিষা, ধানের দাদন দিতে আরম্ভ করেছে। পাড়াগাঁয়ে এখনো জমিদার মহাজন আছেন বটে, কিন্তু আসলে মারোয়াড়িগণ মালিক। তারা উসর মারোয়ার হতে লোটা কম্বল সম্বল করে এসে আমাদের দেশটা তিলে তিলে জয় করে নিচ্ছে, আর আমরা সুখ নিদ্রায় সমাসীন। আমরা সিভিল সার্ভিসের সুখ স্বপ্নে এসব নজর নিচ্ছি না। এইগুলো উনি তখনই বলে গেছেন যে বাংলা অবাঙালি হয়ে গেছে, পূর্ব পশ্চিমবঙ্গের মারোয়াড়ি পাট, তিল, সর্ষে, ধানের দাদন আরম্ভ করেছে। পাড়াগাঁয়ে এখনো জমিদারি মহাজন আছে বটে, কিন্তু আসলে মারোয়াড়িগণ মালিক। মানে আমরা এই যে জমিদার অত্যাচার করতো, আজকে আমরা এটা বলেওছি, সকালে সাধারণ সম্পাদকও বলেছেন যে জমিদার অত্যাচার করতো, জমিদার লুটপাট করতো, কিন্তু ওই জমিদারের পিছনে মালিককে? জগৎ শেঠ। খুব পরিষ্কার, এই জগৎ শেঠ কিন্তু বিভিন্ন নামে নামে এসছে, মানে তাদেরই নামে নামে জগৎ শেঠ, বিভিন্ন তাদেরই নামে, তাদেরই পদবিতে, তাদের জাতিতেই এসছে। জগৎ শেঠ একজন এই মালিক, এই লুটপাট করার যে কারিগর যারা, তারা হচ্ছে জগৎ শেঠ, তাদের কাছে আইকন। আমি পরবর্তী উক্তি অরিন্দমদাকে বলতে। আমি অরিন্দমদার কাছে যাওয়ার আগে আরেকবার একটু বলে নিতে চাইছি, এখানে আমাদের দর্শকদের মধ্যে একজন কমেন্ট করেছে, সৌভিক দেব বলে একজন, যিনি লিখেছেন মারওয়াড়ি, বিহারি, ইউপিরা যদি এতই ভালো ব্যবসাদার হতো তাহলে তারা তাদের রাজ্যে কেন ব্যবসা করতে পারেনি? তাদের রাজ্যগুলোর মাথাপিছু আয় বাংলার থেকে এত বছর পরেও কম কেন? খুবই একটা মানে বলা যায় খুব ভালো একটা মন্তব্য। অবশ্যই আমরা এটা মনে করি, কলকাতা দেখা যায় মারওয়াড়ি, বিহারি, ইউপি যারা যারা বাইরে থেকে এসেছেন অবাঙালি, তারা কিন্তু ব্যবসা করে যাচ্ছে, কিন্তু তাদের রাজ্যে কিন্তু তারা ব্যবসা কোনোদিন করেনি। এই নিয়ে অনেকেই বলে থাকে যে বাংলায় নাকি কিছু নেই। একটু আগে সৌমদা তুমিও বললে, সত্যিই যদি কিছু না থাকতো, আজ তারা তাদের রাজ্য ছেড়ে, তাদের বাড়িঘর ছেড়ে, তাদের পরিজনকে ছেড়ে বাংলায় এত দূরে এসে তারা এখানে ব্যবসা করতো না। এবং আরো একজন মন্তব্য করেছে দীপক দাস আবার, যে বাঙালি যুবক যুবতীদের কাছে অনুরোধ, ব্যবসা করো, ছোট ব্যবসা, স্বল্প পুঁজি নিয়ে হলেও ব্যবসা করো, চাকরির মায়া ত্যাগ করো, পুঁজি পুনরুদ্ধার করাই জাতির একমাত্র লক্ষ্য, এটাই আমাদের বর্তমানে কাম্য। সত্যিই তাই, বাংলা পক্ষ সবসময় আমাদের এই প্রজন্মকে এবং আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য সবসময় প্রচেষ্টা করে চলেছে যে হ্যাঁ, পুঁজির পুনরুদ্ধার দরকার, সকলে ব্যবসা করো। আমি অরিন্দমদের কাছে এবার আসবো। অরিন্দম। পরিযায়ী শ্রমিক কথাটা শোনা যায়, অর্থাৎ নিজের গ্রামে, নিজের রাজ্যে কাজ না পেয়ে যে অন্য রাজ্যে কাজ করতে যায়। পরিযায়ী ব্যবসায়ী কথাটা কি কোথাও শোনা যায়? পরিযায়ী ব্যবসায়ী, যাই হোক, এটা আলোচনার বিষয় নয় আজকে। আমি যারা শুনছেন তাদের এই শব্দটা দিলাম, ভেবে দেখবেন, পরিযায়ী ব্যবসায়ী। আমরা ফিরে আসি প্রফুল্লচন্দ্র রায়ের, কারণ আমরা আজকে শুধু তার উক্তিগুলো নিয়েই কথা বলবো। আবার আরেকটি উক্তি, ইনভাইটেড কমার মধ্যে, মারোয়ারি, ভাটিয়া বা পাঞ্জাবি যদিও কলকাতায় থাকিয়াই অর্থ উপার্জন করে, তবু তাদের অর্থে বাংলার সম্পদ বৃদ্ধি হয় না, কিংবা তাহারা বাংলার অধিবাসী হওয়াতে বাংলার কোনো আর্থিক উন্নতি হয় না। ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, আমি আরো একবার পড়ে দিচ্ছি শোনার সুবিধার জন্য। মারোয়ারি, ভাটিয়া বা পাঞ্জাবি যদিও কলকাতায় থাকিয়াই অর্থ উপার্জন করে, তবু তাহাদের অর্থে বাংলার সম্পদ বৃদ্ধি হয় না, কিংবা
তাহারা বাংলার অধিবাসী হওয়াতে বাংলার কোনো আর্থিক উন্নতি হয় না। পরেরটা উক্তি ইনভার্টেড কমার মধ্যে খুব আকর্ষণীয় উক্তি, মন দিয়ে শুনবেন, পরিষ্কার বলা, এর মানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। বাঙালি যুবকেরা কখনো কখনো ইউরোপীয় ফার্মে শিক্ষানবিশ হইতে পারে এবং ক্রমশ উচ্চতর পদ লাভ করিয়া অবশেষে অংশীদার পর্যন্ত হইতে পারে। কোথায়? ইউরোপীয় ফার্মে। বর্তমানে অন্যান্য রাষ্ট্রেরও হতে পারে, এমএনসি যাকে আমরা বলি, মাল্টি ন্যাশনাল কোম্পানি। হ্যাঁ, আমি তার পরের লাইনে আসছি। অবশেষে অংশীদার পর্যন্ত হইতে পারে, কিন্তু একজন বাঙালির পক্ষে মারোয়াড়ি বা ভাটিয়া ফার্মে শিক্ষানবিশ হওয়া অসম্ভব। পরিষ্কার বলেছেন, বাঙালি যুবকেরা যে কোনো ইউরোপীয় কোম্পানি, অর্থাৎ আজকের দিনের ভাষায় যদি বলি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তারা শিক্ষানবিশ হতে পারে, এমনকি তারা উচ্চ পদ লাভ করে, আমরা দেখছি এখনো অংশীদার পর্যন্ত হতে পারে, কিন্তু মারোয়াড়ি ফার্মে একদমই তা অসম্ভব। যদি মনে হয় যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তো লিখে গেছেন, এখানে আমাদের কোনো হাত নেই, আমরা দেব না, আমরা আমাদের বক্তব্য রাখবো না, এইখানে একটা প্রমাণ দেখাবো যে এই কথাটা 100 বছর আগে লিখে গেছেন, এখন এই একবিংশ শতাব্দীতেও সত্যি। আমি একটু সুরজিৎকে এই স্ক্রিনটা একটু বড় করে দেখাতে বলবো। একটা বিজ্ঞাপন মারোয়াড়ি কোম্পানি, আমি বলে দিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি। জব ভ্যাকান্সি ফর মারোয়াড়ি ফিমেল গ্র্যাজুয়েট। কোথায় দিচ্ছে? কলকাতায়। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম, গুড কমিউনিকেশন স্কিল, ফ্রেশার্স মে অলসো অ্যাপ্লাই, জব লোকেশন কলকাতা। ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু জব লোকেশন কলকাতায়। কাকে নেবে? মারোয়াড়ি ফিমেল ক্যান্ডিডেট, মানে ফ্রেশারও চলবে না। হ্যাঁ, যদি এখানে কোনো অপশন রাখার যদি মানে নেই। স্যালারি বেসড অন স্কিল। আমি এবার একটু সুরজিৎকে এটা, এই যে দেখুন, পেপার কাটিং, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আরেকটু এগিয়ে নিয়ে আসো তুমি, আমি অনুরোধ করবো আরেকটু। হ্যাঁ, এবার ঠিক আছে। প্রফুল্লচন্দ্র রায় কি বলেছেন 100 বছর আগে? যে ইউরোপীয় কোম্পানিতে শিক্ষানবিশ হতে পারে, সেখানে পদোন্নতি করতে পারে, উচ্চ পদে যেতে পারে। লক হয়ে গেছে সমদা। উচ্চ পদে যেতে পারে, এমনকি অংশীদার পর্যন্ত হতে পারে, কিন্তু মারোয়াড়ি কোম্পানিতে বাঙালির কোনো চান্স নাই, সুযোগ নাই। এই একবিংশ শতাব্দীর বিজ্ঞাপন আপনাদের দেখাচ্ছি, 100 বছর আগে উনি লিখে গেছেন এই বিজ্ঞাপন। এবং হ্যাঁ, বাংলা পক্ষ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিয়েছে। কলকাতা পুলিশে, আমরা বউবাজার থানায় এর অভিযোগও করেছি। তখন যে যে ধারাটি ছিল আইপিসি, এই জাতি বিদ্বেষী ধারায় আমরা অভিযোগও করেছি থানায়। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস হয়েছে, বর্তমানে ধারায় বর্তমানে আমরা এই ধরনের অভিযোগ করব বা চালিয়ে যাব। আর ছাড় নেই, ছাড় নেই। এবং প্রত্যেক বাঙালিকেই বলবো, যেখানে এই ধরনের জাতি বিদ্বেষী কার্যকলাপ দেখবেন বহিরাগতদের, ব্যক্তিগতভাবে প্রতিবাদ করুন, আইনি পদক্ষেপ নিন। বেআইনি কোনো কাজ করবেন না। বাংলা পক্ষ একদমই বেআইনি কোনো কাজ করে না, সমস্ত আইন মেনে, নিয়ম আইন মেনে, সংবিধান মেনে, ভারতীয় সংবিধান মেনে অক্ষরে অক্ষরে পালন করে। আমি পরবর্তী উক্তি অরিন্দমের কাছে জানতে চাই। পরবর্তী কোটেশন বলার আগে আমি আর একটা বিজ্ঞাপন দেখাতে চাই। সৌম্য যেরকম একটা বিজ্ঞাপন দেখালো, আমি একটা বিজ্ঞাপন দেখাতে চাই, দেখাচ্ছি। তার আগে বিজ্ঞাপনটি পড়তে চাই। সেটিতে লেখা আছে, ইংরেজিতে দেওয়া একটি বিজ্ঞাপন, ওয়ান্টেড আ নন বেঙ্গলি অ্যাকাউন্টেন্ট উইথ মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স, অর্থাৎ একজন বাঙালি নয় এমন হিসাবরক্ষক চাই, 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, ফর আ বেকারি ইন টালিগঞ্জ এরিয়া, স্যালারি ₹15K to 18K, ভালোই স্যালারি, 15,000 থেকে 18,000। কাইন্ডলি সেন্ড সিভি, সেন্ড লেখা নেই, টি লেখা আছে, ওই জন্য আমি সেটাই পড়লাম, টু মহাবীর প্রসাদ দাশগুপ্ত
এই জিমেল টিমেল এসব দেওয়া আছে, আমি দেখাতে চাইছি। এদিকে দেখা যাচ্ছে কি আরো? অরিন্দম দা একটু নিজের বাঁদিক ঘেঁষে ফোনটাকে পুরো সামনে করো। এই যে এইবার বোধহয় দেখা যাবে। হ্যাঁ, একটু এই লাইটিং হচ্ছে, এর জন্য অসুবিধা হচ্ছে বটে। হ্যাঁ বেশ ঠিক আছে। এরপর চলে যাব আমাদের পরবর্তী যে উক্তিটা আমি পাঠ করতে চাইব সেই উক্তিটায়। ইনভাইটেড কমার মধ্যে আবার আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখছেন, মারোয়ারি কমা ভাটিয়া বা পাঞ্জাবি, ও এটা পড়েছি, তাদের অর্থনৈতিক উন্নতি হয় না বাংলার। এর পরের উক্তিটা ভারী ইন্টারেস্টিং। ইনভাইটেড কমার মধ্যে আমরা বলছি না, এটা 100 বছর আগে বলে গেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আমরা শুধু পাঠ করছি। ইনভাইটেড কমার মধ্যে, মারোয়ারিরা বাংলার চারিদিকে তাহাদের জাল বিস্তার করিয়াছে, নারী তাহারা চতুর, বেশ জানে যে বাঙালির চোখ একবার খুলিলে, বাঙালির চোখ একবার খুলিলে এবং ব্যবসার দিকে তাহাদের মতি গেলে, বাঙালির চোখ একবার খুলিলে এবং ব্যবসার দিকে তাহাদের মতি গেলে, কমা তাহাদের ব্র্যাকেটের মধ্যে বন্ধনীর ভেতর মারোয়ারিদের স্থানচ্যুত হইতে হইবে এবং এ সকল সুবিধা আর তাহারা ভোগ করিতে পারিবে না। আরো একবার পড়ে দিই। মারোয়ারিরা বাংলার চারিদিকে, ইনভাইটেড কমার মধ্যে, বাংলার চারিদিকে তাহাদের জাল বিস্তার করিয়াছে, তাহারা চতুর, কমা বেশ জানে যে, কমা বাঙালির চোখ একবার খুলিলে এবং ব্যবসার দিকে তাহাদের মতি গেলে, কমা তাহাদের বন্ধনীর ভেতর মারোয়ারিদের স্থানচ্যুত হইতে হইবে। স্থানটি কোথায় নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। স্থানটি কোথায় কি বলার অপেক্ষা রাখে? রাখে না। তাদের স্থানচ্যুত হইতে হইবে এবং যে এ সকল সুবিধা, কোন সকল সুবিধা আমরা তো জানি, কোন সকল সুবিধা ভোগ করে বলার দরকার আছে? বলার দরকার নেই। এ সকল সুবিধা তাহারা আর ভোগ করিতে পারিবে না। ইনভাইটেড কমা শেষ, ব্যাখ্যা নিষ্প্রয়োজন। এই সঙ্গে বলবো, অবশ্যই প্রত্যেক বাঙালি পড়ুন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা কামধেনু প্রবন্ধটি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা কামধেনু প্রবন্ধটি অবশ্যই যারা এই লাইভ দেখছেন পড়ুন। পরবর্তী। অরিন্দমদের কাছে অনেক ধন্যবাদ। দর্শকদের কাছে আরো একবার জানাচ্ছি, গ্রন্থের নাম হচ্ছে কামধেনু, লেখক অবশ্যই আমাদের প্রিয় আচার্য। মাফ করবো অরিন্দমদা, একবার বেশ। আমি পরবর্তী উক্তির জন্য আবার সৌম্যদার কাছে আসছি। সৌম্যদা। একটু ইন্টারনেটটাও সমস্যা করছে। এরকম হাজারো উক্তি, এই যে প্রবন্ধগুলোর নাম অরিন্দমদা বললো, সেই প্রবন্ধগুলো পড়বেন। আমি একটি প্রবন্ধের নাম বলছি, এরকম হাজারো উক্তি পাবেন। আমরা যদি এই উক্তি পড়তে বসি, আমাদের হয়তো মাসের পর মাস লেগে যাবে। এরকম প্রবন্ধ ওনার অনেক প্রবন্ধ আছে, প্রত্যেকটা লাইনে উক্তি বলতে গেলে এই বিষয়ে। তো আমি একটা প্রবন্ধের নাম বলছি, একটু নোট করে নেবেন। অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তাহার প্রতিকার। অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তাহার প্রতিকার, এই বইটি পড়বেন। এই উক্তি যেগুলো আমরা বললাম, এই উক্তিগুলো এই লেখার প্রত্যেক লাইনে লাইনে পেয়ে যাবেন এবং আরো পাবেন, হাজারো হাজারো পাবেন, প্রত্যেক লাইনে লাইনে পাবেন। আমি আর উক্তিতে আসছি না। ওনার সম্বন্ধে একজনের ছোট্ট একটা লেখা আমি বলবো। নলিনীকান্ত সরকারের লেখায় একটি উদাহরণ পাওয়া যায়।
নলিনীকান্ত সরকার তিনি একটি সভায় গান গাওয়ার অর্থাৎ উদ্বোধনী সঙ্গীত গাওয়ার নিমন্ত্রণ পেয়েছেন এবং সেই সভার সভাপতি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এখন নলিনীকান্ত সরকার একটু দেরিতে পৌঁছয় সভাতে, তিনি পৌঁছে দেখেন যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় উপস্থিত হয়ে গেছেন, উনি চলে এসেছেন। নলিনীকান্ত সরকারের আগে উনি প্রফুল্লচন্দ্র রায় চলে এসেছেন। তা প্রফুল্লচন্দ্র রায় নলিনীকান্ত সরকার পৌঁছতেই জিজ্ঞেস করলেন, দেরি করলি যে? উনি উত্তর দিলেন যে বিলম্বের কারণ জানালো, যে বাস ট্রামে লেট হয়েছে, বাসেও চলি। উনি জিজ্ঞেস করলেন, তুই কিসে যাতায়াত করিস? বলুন, বাসেও চলি, ট্রামেও চলি। প্রফুল্লচন্দ্র রায় জিজ্ঞেস করছেন, আচ্ছা বলতো, যতগুলো বাসে চড়েছিস তার মধ্যে কখানা বাঙালির আর কখানা অবাঙালির? আর সেসব বাস যারা চালায়, যারা টিকিট বিক্রি করে, তাদেরই বা বাঙালির হার কত? নলিনীকান্ত সরকার বলছেন যে তা আমি কি করে বলবো, তবে এটা ঠিক যে বাঙালির হার খুবই কম। অধিকাংশ বাস অবাঙালির, বাসের ভিতরেই মালিকের নাম লেখা, আর সেসব বাসের চালক, টিকিট বিক্রেতারা প্রায় 100 জনই অবাঙালি। এটা নলিনীকান্ত সরকারও অনুভব করেছেন, দেখেছেন। কখন? যখন প্রফুল্লচন্দ্র রায়ের প্রশ্নটা একটা অবাক প্রশ্ন, তার কাছে মনে হয়েছিল যে এটা এই অবাক প্রশ্নটা করলেন কেন, যে বাসগুলো চড়িস সেই বাসগুলো কত শতাংশ বাঙালি মালিকের, কত শতাংশ অবাঙালি মালিকের? যে বাসগুলো মালিক বা অবাঙালি, তাদের কর্মচারী কারা? বাঙালি নয়। তখনও এক ছিল, এখনো তাই আছে। এই যে দুটো আমরা উদাহরণ দিলাম, অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, বিজ্ঞপ্তি, চাকরির বিজ্ঞপ্তি দিলাম, উদাহরণ এখনো প্রত্যেক দিনের ঘটনা। এই মনোভাব ওদের পাল্টায় নেই। এই যে আমরা যে জিনিসটা বলি যে সবাই এসো, সবাই থাকো, অনেকেই এখনো বলে, এই ট্রেন্ডটাকে চেঞ্জ করতে হবে, নিজেদের মনোভাবটাকে চেঞ্জ করতে হবে। তারা তাদের জায়গায় ভালো থাকো, আমরা তাদের ভালো চাই, তাদের জায়গায় ভালো চাই। কিন্তু আমার জায়গায় এসে যখন দখল করছে, আমার যখন চাকরি খাচ্ছে, আমার পুঁজি দখল করছে, আমার ব্যবসাকে নষ্ট করছে, এই দখলটাকে তো মেনে নেওয়া যায় না দিনের পর দিন। সমান অধিকার থাকতে হবে। সমান অধিকার মানে তুমি এখানে দখল করবে, কিন্তু তুমি আমাকে ওখানে ঢুকতে দেবে না। দখল করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে যে আমার মাটিতে আমারই সন্তান, আমাদেরই জাতির ছেলে মেয়েদের নেবে না বলছে পরিষ্কার। এই জিনিস পরিবর্তন হওয়ার দরকার। এই জিনিস বারবার বাংলা পক্ষ আবেদন করে আসছে, এবং বাংলা পক্ষ যা বলে বুঝতে পারলাম তো, যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় যেগুলো যেগুলো লিখে গেছেন, আমরা কিন্তু কিছু আলাদা বলি না। তিনি একজন বিজ্ঞানী ছিলেন, তিনি শিক্ষক ছিলেন, তিনি ঐতিহাসিকও ছিলেন বটে, তিনি সমাজকর্মী, তিনি স্বাধীনতা সংগ্রামী, এবং তিনি শিল্পপতি। কজন বাঙালির ছাড়া কজন অবাঙালির এই প্রতিভা আছে? এতগুলো বিষয়ে তার দখল, এই প্রতিভা কজন অবাঙালির রয়েছে? বাঙালি জাতির মধ্যেই পাওয়া যায়। সুতরাং নিজেদেরকে এই যে দখল হয়ে যাওয়া জায়গা থেকে আপনারা প্রতিবাদ করুন। পুনর্দখলের লড়াই যে বাংলা পক্ষ করছে, সেই লড়াইয়ে সামিল হন। বইটির নাম আমি আর একবার বলছি, আমি আর কিছু বক্তব্য রাখতে চাইছি না, আমি বইটির নাম আর একবার বলছি, নোট করে নেবেন, অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তাহার প্রতিকার। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। অনেক ধন্যবাদ সৌম্যদাকে। আমি অরিন্দমদের কাছে চলে আসবো। অরিন্দমদা। নলিনী সরকারের কথা সমতুল্য। আপনারা যারা নলিনী সরকারের গানগুলো বললে আপনাদের আরো মনে পড়বে, খুব বিখ্যাত বিখ্যাত গান আছে, শুনেছেন? আমার স্বপ্ন তুমি, শুধু তুমি, শুনেছেন নিশ্চয়ই। আর এই রাত তোমার আমার, নলিনী সরকারের বিখ্যাত গান। এরপর আমি আর একটা গানের কথা বলবো। সেই গানটা নলিনী সরকারের যুগের গান নয়, সেই গানটা আধুনিক বাংলা গান বলা ভালো,
জীবনমুখী গান যাকে আমরা বলি, কবির সুমনের গান। তার আগে বলি যে এই যে আগের উক্তিতে একটা প্রশ্ন আসলো না, যে যে বাসগুলোতে উঠিস সেই বাসগুলো কজন বাঙালির, যে হোটেলগুলোতে খাস সেই হোটেলগুলো কজন বাঙালির, যেখান থেকে তুই এগরোল কিনিস সেটা কি বাঙালির দোকান, যে ফুচকাটা তুই খাস সেটা কি বাঙালির, যে কেক বা পেস্ট্রিটি খাস সেটা কি বাঙালির কোম্পানির? এই প্রশ্নগুলো কি চেনা চেনা লাগছে? কবি সুমনের একটা বিখ্যাত গান ছিল, প্রশ্নগুলো চেনা আর উত্তরও তো জানা। আমি আমার শেষ উক্তিটি পড়ব, অনেকগুলো সংগ্রহে ছিল কিন্তু শেষ উক্তিটি পড়ব। তার আগে একবার মনে করিয়ে দিতে চাই সেই গানের লাইনটা, প্রশ্নগুলো চেনা আর উত্তরও তো জানা। আপনাদের উত্তরগুলো জানা, এবার উত্তরগুলো নিয়ে, উত্তরগুলো জেনে সেই অনুযায়ী কাজগুলো করতে হবে। শেষ উক্তি, অনেকগুলো পড়ার ইচ্ছা ছিল কিন্তু সময় অনেকটা চলে যাচ্ছে, আমরা দীর্ঘ করব না লাইভটাকে। শেষ উক্তি ইনভাইটেড কমার মধ্যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখছেন, শতবর্ষ আগে এক পণ্ডিত, একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, একজন স্বাধীনতা সংগ্রামী, একজন ব্যবসায়ী লিখছেন। কি লিখছেন? বাংলার সম্পদ ক্রমাগত শোষিত হচ্ছে, উহা বিদেশিরাই করুক, কমা, আর অবাঙালিরাই করুক, ফল সমানই। আবার একবার পড়তে চাইব, ইনভাইটেড কমার মধ্যে, বাংলার সম্পদ ক্রমাগত শোষিত হইতেছে, উহা বিদেশিরাই করুক আর অবাঙালিরাই করুক, ফল সমানই। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদী করুক বা হিন্দি সাম্রাজ্যবাদী করুক, ফল সমানই। ফল পরাধীনতা, ফল দাসত্ব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসম্ভব সুন্দর উক্তি আচার্য প্রফুল্লচন্দ্র মহাশয়ের 100 বছর আগের যে উক্তিগুলো সেগুলোই আজকে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ জানাবো বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায় মহাশয়কে, ধন্যবাদ জানাবো বাংলা পক্ষ কলকাতা জেলা সম্পাদক সৌম বেরাকে। আমি সুরজিৎ সেনগুপ্ত আপনাদের সকল দর্শকদেরকে আরেকবার ধন্যবাদ জানাই এবং আজকের এই অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। আগামী দিনে আবার আমরা আসবো, আবার কিছু নতুন সংগ্রহ নিয়ে। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা।